হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমরা কিছুদিন আগে অ্যানাউন্স করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি আর গ্রুপ ডি এর এই যে পরীক্ষাটা হবে সেটা নিয়ে আমরা আমাদের ক্লাস আনবো। তো আজকে কিন্তু আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা লাইভ আসতে পারলাম না। আজকের ক্লাসটা আমরা রেকর্ডেড আপলোড করছি, পরের ক্লাসগুলো কিন্তু আমরা লাইভ আপলোড করব। এই পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে সেই পরীক্ষার কোশ্চেনের উপর ভিত্তি করে কিন্তু এই ক্লাসগুলো হবে। টোটাল আমরা এই সপ্তাহ মানে এই যে এসএসসির জন্য টোটাল আমরা যে দিনগুলোতে ক্লাস নেব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সোম বুধ শুক্র। ওকে, সোম বুধ শুক্র, সোম বুধ শুক্র এই তিনটে দিন আমাদের ক্লাস হবে। এই তিনটে দিন বিকেল 4:30 থেকে বিকেল 4:30 থেকে আমাদের ক্লাস শুরু হবে। বিকেল 4:30 থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো যারা প্রথম দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই টাইমে ক্লাসে জয়েন করে যাবে। 4:30 PM অল, ঠিক আছে। এবার এই ক্লাসে আমরা তাহলে সপ্তাহে যদি তিনটে করে হয় মাসে কটা পাচ্ছি? মাসে আমরা 12টা ক্লাস পাচ্ছি। 3 মাসের ক্লাস হবে এটা, মানে টোটাল 36টা ক্লাস হবে। 36টা ক্লাসে আমরা জিকে কে কমপ্লিট করব, অল সাবজেক্ট। ওকে, তার সঙ্গে ম্যাথ আর ইংলিশ ক্লাস কবে হবে? ম্যাথ প্লাস ইংলিশ ক্লাস হবে আমাদের স্যাটারডে আর সানডে করে, ঠিক আছে। স্যাটারডে আর সানডে করে ম্যাথ আর ইংলিশ ক্লাস হবে। তারপরে কি হবে? কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হবে সকালে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হবে সকালে। তো যারা রুটিনটা জানো না তাদেরকে আমি বলে দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হবে মর্নিং এ। তো এবার তোমরা যদি আমাদের এই যে ফ্রি ব্যাচের গ্রুপে জয়েন করতে চাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। তো সেখান থেকে ক্লিক করে আমাদের যে ফ্রি ব্যাচের গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন পিডিএফ এবং ক্লাস নোট কিন্তু সেখানেই প্রোভাইড করা হয়। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করি দেরি না করে। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ইউরোপীয় এক্সপ্যানশন, মানে ইউরোপীয়দের বিস্তার। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ইউরোপীয় এক্সপ্যানশন, ইউরোপীয় বিস্তার। তো ইউরোপদের বিস্তার কেন শুরু করছি এখান থেকে? কারণ অলরেডি আমরা ইউরোপীয়দের আগমনটা আলোচনা করে নিয়েছি, আজকে ইউরোপীয়দের বিস্তার আলোচনা করব। তো আমরা আগে আলোচনা করেছি যে ভারতে বিভিন্ন মানে ইউরোপীয় গোষ্ঠী এসেছিল, সবার ফার্স্টে পর্তুগিজ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, এরকম ভাবে অনেকে এসেছিল, ঠিক আছে। তো আজকের আলোচনার বিষয় ইউরোপীয়দের বিস্তার। তো আজকের আলোচনাটা শুরু হবে কিছু যুদ্ধ নিয়ে, যে যুদ্ধগুলোর মাধ্যমে ইউরোপীয়রা তাদের বিস্তার করেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রথম যে যুদ্ধটা আলোচনা করব সেটা হচ্ছে কর্ণাটকের যুদ্ধ। কর্ণাটকের যুদ্ধ, ওকে। তো কর্ণাটকের যুদ্ধ কি পরিপ্রেক্ষিতে হয়েছিল? কর্ণাটকের যুদ্ধ যে পরিপ্রেক্ষিতে হয়েছিল সেটা হচ্ছে দুটো গোষ্ঠী, ইউরোপীয় গোষ্ঠী, তাদের মধ্যে সংঘর্ষ। একটা হচ্ছে ফ্রেঞ্চ, একটা হচ্ছে ফ্রেঞ্চ, আর একটা হচ্ছে তার সঙ্গে ব্রিটিশ। ওকে, ফ্রেঞ্চ আর ব্রিটিশ, ফ্রেঞ্চ আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধের ফলে শুরু হয় কর্ণাটকের যুদ্ধ। এই কর্ণাটকের যুদ্ধ ভারতে যেটা হয়েছিল এটা তিনটে ফেজে হয়েছিল। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, ঠিক আছে, তার সঙ্গে থার্ড ফেজ। এই তিনটে ফেজে যুদ্ধ হয়েছিল কর্ণাটকের যুদ্ধ। কেন শুরু হয়েছিল এর যদি কারণ দেখা যায়, ওয়ার্ল্ডের দিকে আমরা তাকালে, সেই সময় ওয়ার্ল্ডের দিকে তাকালে আমরা দেখতে পাবো ইউরোপে ফ্রেঞ্চ বনাম ব্রিটিশদের কিন্তু একটা যুদ্ধ চলছিল, এবং তারই এফেক্টটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে। ওকে, এই কারণেই কিন্তু ভারতে ইউরোপীয়দের আগমনের ফলে কর্ণাটকের যুদ্ধ শুরু হয় এবং ভারতের উপর ইউরোপীয়দের প্রভাব প্রতিপত্তির বিস্তার শুরু হয়। তো চলো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফার্স্ট কার্নেটিক ওয়ার বা প্রথম কর্ণাটকের যুদ্ধ। শুরু করা হচ্ছে আজকের ক্লাস। ফার্স্ট কার্নেটিক ওয়ার। এই ক্লাসে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এক্সামটার উপরে ভিত্তি করে, যেখানে যেরকম রকম কোশ্চেন আসে বা যেরকম কোশ্চেন আসে সেগুলোই আলোচনা করব। তোমাদের যদি মনে হয় ডেপথ অ্যানালিসিস দরকার, অবভিয়াসলি আমাদের যে ডাব্লিউবিসিএস প্লেলিস্ট আছে সেগুলোই দেখবে। মঙ্গল, বৃহস্পতি, শনি করে কিন্তু সেখানে ডাব্লিউবিসিএস এর ক্লাস আপলোড করা হচ্ছে, কারণ সামনে এসএসসির পরীক্ষা আছে। এসএসসির পরীক্ষা মিটে গেলে আমরা আবার ফুল ফেজে ডাব্লিউবিসিএস এর 6 দিন করে ক্লাস সেটা আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, প্লেলিস্টে যাবে, যে প্লেলিস্ট গুলোতে আমাদের ডাব্লিউবিএসএসসি এর ক্লাস নেই, যেমন আমাদের হিস্ট্রি ক্লাস, জিওগ্রাফি ক্লাস, যে প্লেলিস্টে রয়েছে পলিটি, ইকোনমিক্স, সেগুলো দেখতে পারো। সেগুলো সবই ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড ক্লাস হচ্ছে, ঠিক আছে। চলো আজকে ক্লাস শুরু করছি। ফার্স্ট কার্নেটিক ওয়ার বা প্রথম কার্নেটিক যুদ্ধ, এটা প্রথমে হচ্ছে কত সালে হয়েছিল, এই কোশ্চেনটা সবার আগে আমাদের মনে আসে। তো সবার আগে কত সালে হয়েছিল, কত সালে হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1746 থেকে 1748, ঠিক আছে। 1746 থেকে 1748 এই টাইম ফ্রেমের মধ্যে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? ফ্রেঞ্চ বনাম ব্রিটিশ, ফ্রেঞ্চ বনাম ব্রিটিশ হয়েছিল, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমাদের সবার প্রথম মনে আসে
যে এই যুদ্ধে মানে এই যুদ্ধটা কি নামে পরিচিত, এই যুদ্ধটা কি নামে পরিচিত, এই কোশ্চেনটা সবার আগে আমাদের মাথায় মনে আসে, সেন্ট থোমের যুদ্ধ। সেন্ট থোমের যুদ্ধ। আজকে কিন্তু সমস্ত যুদ্ধ নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমে এটা সেন্ট থোমের যুদ্ধ, বা এই যুদ্ধকে সেন্ট থোমের যুদ্ধ ছাড়াও আর একটা কি বলা হয়, মাইলাপুরের যুদ্ধ। মাইলাপুরের যুদ্ধ। ওকে, মাইলাপুরের যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধই হলো প্রথম যুদ্ধ, মাইলাপুরের যুদ্ধ, যে যুদ্ধে ভারতীয়রা ব্রিটিশদের কাছে পরাজিত হয়। তাহলে স্যার কেন এই কথা বললেন? কারণ একদিকে যেমন ফ্রেঞ্চ, আর আমি বললাম কি ফ্রেঞ্চ বললাম আর ব্রিটিশ বললাম, তো ফ্রেঞ্চদের পক্ষেও কিছু ভারতীয় ছিল, ঠিক আছে, ব্রিটিশদের পক্ষেও কিছু ভারতীয় ছিল। তো ব্রিটিশরা এই যুদ্ধে কি হয়, ব্রিটিশরা এই যুদ্ধে লস হয়, এই যুদ্ধের ফলে ব্রিটিশদের হেরে যায়। তো ব্রিটিশদের পক্ষে যে সমস্ত মানে ভারতীয়রা ছিল, ঠিক আছে, তারা কিন্তু এই যুদ্ধে হেরে গেছিল। তো সেই জন্য বলা হয় এই যুদ্ধকে প্রথম যুদ্ধ যেখানে ভারতীয়রা ইউরোপের কাছে হেরে যায়। নেক্সট হচ্ছে এই যুদ্ধ শেষ হয় কোন যুদ্ধে, মানে কোন সন্ধির মাধ্যমে, আইলা সাপেলার সন্ধির মাধ্যমে। আইলা সাপেলার সন্ধির মাধ্যমে। এই কটা কোশ্চেনই এখান থেকে আসে, প্রথম কার্নেটিক ওয়ার থেকে আইলা সাপেলার সন্ধি, ঠিক আছে। এগুলো কিন্তু সব অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়। 1748 খ্রিস্টাব্দে এই সন্ধি হয়েছিল। ক্লিয়ার সমস্ত এখান থেকে ইনফরমেশন। চলো নেক্সট হচ্ছে আমাদের যেটা নিয়ে আলোচনা, দ্বিতীয় কার্নেটিক যুদ্ধ, সেকেন্ড কার্নেটিক ওয়ার। সেকেন্ড কার্নেটিক ওয়ার। তো সেকেন্ড কার্নেটিক ওয়ার, এই যে ঘটনাটা চলছিল তারই একটা এক্সপেনশন ভার্সন বা তারই এক্সটেন্ডেড ভার্সন। কেন হয়েছিল? কেন ওই ফ্রেঞ্চদের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধ কি নামে পরিচিত ছিল? আম্বুরের যুদ্ধ। আম্বুরের যুদ্ধ, ঠিক আছে, আম্বুরের যুদ্ধ। আচ্ছা, প্রথম কার্নেটিক যুদ্ধ যখন হয়েছিল সেই সময় একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। প্রথম কার্নেটিক যুদ্ধের সময় ফ্রেঞ্চের যে আর্মি তাকে লিড করছিল কে? ফ্রেঞ্চের আর্মির হেড ছিল হচ্ছে ডুপ্লে। মনে রাখবে এই ডুপ্লের নামটা খুব দরকার পড়বে, ডুপ্লে। প্রথম কার্নেটিক ওয়ারের সময় ফ্রেঞ্চ আর্মিকে লিড করছিল ডুপ্লে। দ্বিতীয় কার্নেটিক ওয়ারের সময়ও কিন্তু এই ডুপ্লেই লিড করছিল। কিন্তু কিছুদিন পর এই দ্বিতীয় কার্নেটিক যুদ্ধ যখন হেরে যাওয়ার পরে দ্বিতীয় কার্নেটিক যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ফ্রেঞ্চদের সঙ্গে ব্রিটিশ। এবং এই যুদ্ধে ফ্রেঞ্চরা হেরে গেছিল। এবং সেই ঘটনার পরে ফ্রেঞ্চ থেকে এই ডুপ্লেকে সরিয়ে নেওয়া হয়, ডুপ্লেকে নিয়ে ফ্রেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, ইন্ডিয়া থেকে ডুপ্লে ফ্রেঞ্চে ট্রাভেল করলো, এবং সেই সময় ফ্রেঞ্চ থেকে একজন ভারতে এসেছিল, যার নাম হচ্ছে, আমরা যদি বলি হচ্ছে আরকা, ঠিক আছে। সেই সময় যে একজন আছে সে হচ্ছে ফ্রেঞ্চ থেকে ভারতে আসে, এবং তার নাম ছিল ল্যালি বা লালি বলা হয়, ঠিক আছে। সে কিন্তু ফ্রেঞ্চ থেকে ইন্ডিয়াতে এন্ট্রি নেয়। ওকে, ক্লিয়ার তো? ফ্রেঞ্চ থেকে সে কিন্তু ইন্ডিয়াতে এন্ট্রি নেয়। এটা হলো সেকেন্ড কার্নেটিক ওয়ারের ঘটনা। এবং সেকেন্ড কার্নেটিক ওয়ার কত সালে হয়েছিল? 1749 সালে হয়েছিল। ওকে, 1749 সালে ঘটনা, যেটা সেকেন্ড কার্নেটিক ওয়ার নামে পরিচিত। এবং সেই সময় কিন্তু মানে ডুপ্লে সরে যায়, এবং ডুপ্লে সরে গিয়ে ল্যালি ভারতে আসে, ঠিক আছে, যে নেতৃত্ব দিচ্ছিল ফ্রেঞ্চ আর্মিকে। ক্লিয়ার? এরপরে আসে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এরপরে আসে থার্ড কার্নেটিক ওয়ার, ঠিক আছে। এই থার্ড কার্নেটিক ওয়ার যখন চলছে সেই সময় ইউরোপে একটা যুদ্ধ চলছে, যে যুদ্ধের নাম হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা 7 ইয়ার্স ওয়ার। মানে এটাকে কি বলা হয়? 7 ইয়ার্স ওয়ার, 7 ইয়ার্স ওয়ার বা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। সেটাকে বাংলায় বলা হয় সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ অব্দি চলেছিল? 1756 থেকে 1763। ক্লিয়ার? এই যে ডুপ্লেকে সরিয়ে নেওয়া, যে ডুপ্লে এতদিন ধরে, ঠিক আছে, মানে ফ্রেঞ্চ আর্মিকে সাহায্য করেছিল, ঠিক আছে, তো সেই ডুপ্লে সরে গিয়ে লালির যে আশা বা ল্যালির যে আশা, সেটাই কিন্তু থার্ড কার্নেটিক ওয়ারে ফ্রেঞ্চদের হেরে যাওয়ার কারণ হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল ফ্রেঞ্চের সঙ্গে ব্রিটিশ, এবং এই যুদ্ধ ফ্রেঞ্চরা কিন্তু হেরে যায়, ঠিক আছে। এবং এর আর একটা কারণ হিসাবে আমরা যদি বলি, এই যুদ্ধের সময়কাল, এই যুদ্ধকে আমরা যদি দেখি, এই যুদ্ধ হয়েছিল 1756 থেকে 63 খ্রিস্টাব্দ। মানে এর মাঝখানে একটা টাইম, আমরা যদি 1756 পরে আর একটা ইয়ারে যাই,
সেটা হচ্ছে 1757। 1757 খ্রিস্টাব্দে কি হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধের ফলে ব্রিটিশরা যখন জিতে যায় বাংলায়, সেই সময় তারা বাংলার উপরে কিন্তু একটা বিশাল বড় অঙ্কের বাংলা থেকে তারা ব্যবসা বাণিজ্য, মানে এখান থেকে তাদের একটা আর্থিক মানে ইকোনমিক্যাল যে সুযোগটা সেটা কিন্তু ব্রিটিশদের হাতে প্রচুর চলে আসে। তো এই ইকোনমিক যে ইকোনমি ব্যবসার ক্ষেত্রে কতটা দরকার, মানে আর্থিক যে এফেক্টটা যেটা ব্রিটিশদের ব্যবসার ক্ষেত্রে মানে ব্রিটিশদের তাদের যুদ্ধ চালাতে সমস্যা হচ্ছিল আর্থিক সঙ্গতি না থাকায়, সেই ইকোনমিক যোগান পাচ্ছিল তারা বাংলা থেকে। এবং এই ইকোনমি গিয়ে হেল্প করেছিল আমাদের তৃতীয় কর্ণাটকের যুদ্ধে। ক্লিয়ার? এই ইকোনমি গিয়ে হেল্প করেছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধে। ক্লিয়ার? তো এই কারণেই কিন্তু বলা যায় যে আর্থিক আর্থিক যোগটা একটা বিশাল পরিমাণে গুরুত্বপূর্ণ পার্ট প্লে করেছিল তৃতীয় কর্ণাটক ওয়ারে, যার ফলে ফ্রেঞ্চরা হেরে যায় এবং ল্যালি কিন্তু হেরে যায় এবং আলটিমেটলি এই যুদ্ধের সমাপ্তি হয় প্যারিসের সন্ধির মাধ্যমে। ওকে, প্যারিসের সন্ধির মাধ্যমে, প্যারিসের সন্ধি, প্যারিসের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে এবং 1763 খ্রিস্টাব্দে আলটিমেটলি এই যুদ্ধ এন্ড হলো। ঠিক আছে? তাহলে ঘটনাটা কি হলো? ঘটনাটা একদিকে যদি আমি বলি, ব্রিটিশদের সঙ্গে যারা ভারতে রাইভাল ছিল সেই ফ্রেঞ্চরা, তারা এই তৃতীয় কর্ণাটকের যুদ্ধের পরে হারিয়ে গেল, তারা হারিয়ে গেল। ওকে, এটা কিন্তু একটা ক্র্যাশ কোর্স হতে চলেছে, তো সবাই মন দিয়ে শুনবে। তারা হারিয়ে গেল। এবং তার সঙ্গে যদি আর একটা জিনিস আমরা দেখি, তার সঙ্গে আর একটা জিনিস যদি দেখি, বাংলায় বাংলায় কিন্তু প্রথম মানে যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল, সেই পলাশির যুদ্ধের পরে ব্রিটিশদের এফেক্ট বা এক্সপ্যানশন বাংলায় বাড়তে থাকলো এবং আলটিমেটলি এই দুটো মানে তৃতীয় কর্ণাটক যুদ্ধ শেষ হলো কত? 1763। এবং ঠিক তার এক বছর পর, ঠিক তার এক বছর পর, ঠিক তার এক বছর পর 1764-তে কি হলো? বাংলায় বক্সারের যুদ্ধ। এবং এই বক্সারের যুদ্ধের পরেই কিন্তু ভারতের ওপর, ঠিক আছে, ব্রিটিশদের যে এফেক্টটা সেটা কিন্তু পুরোপুরিভাবে মানে বেড়ে গেল। এবং আলটিমেটলি এর পরে যে ঘটনাটা ঘটলো, এর পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই ঘটনার পরেই 1765 খ্রিস্টাব্দের এলাহাবাদের সন্ধি। ঠিক আছে, এলাহাবাদের সন্ধি এটা কিন্তু ব্রিটিশদেরকে তাদের মানে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে একটা বিশাল বিশাল পরিমাণে হেল্প করেছিল এলাহাবাদের সন্ধি। ঠিক আছে, তো বোঝা গেল ক্রোনোলজিক্যালি পরপর কি কি হলো, কত সালে কি হলো, সেটা কিন্তু আমি তোমাদেরকে গ্রাফিক্যালি বুঝিয়ে দিলাম। একবার তোমরা এটাকে রিড করে নেবে, এখান থেকেই কিন্তু বারবার কোশ্চেন আসে এবং এখান থেকেই কোশ্চেন আসবে। তো আজকে আমরা ফার্স্টে থিওরি পড়বো, তারপরে কিছু এমসিকিউ আলোচনা করব। তো চলো আজকে এর পরে কি ঘটেছিল সেটা সম্পর্কে নিয়ে আলোচনা করা যাক। এরপরে যদি আমরা বলি, যখন বাংলা শেষ হয়ে গেল, যখন ফ্রেঞ্চরা শেষ হয়ে গেল, তখন এই ব্রিটিশদের চোখে মানে ব্রিটিশদের চোখে যে সাম্রাজ্য পড়লো, সাম্রাজ্য বলতে কি, আচ্ছা এটা আগে বুঝিয়ে দিই ঘটনাটা কি ছিল। যখন মোগল সাম্রাজ্য শেষ হচ্ছে, মোগল সাম্রাজ্য যখন শেষ হচ্ছে, তখন ভারতে অনেক ছোট ছোট মানে বংশের মানে উৎপত্তি হয়েছিল, যাদেরকে বাংলায় বাংলায় না, যাদেরকে ইংরেজিতে কি বলা হয়, যাদেরকে ইংরেজিতে বলা হয় প্রিন্সলি স্টেট, প্রিন্সলি স্টেট। ওকে, এটা কবে এসেছিল? প্রিন্সলি স্টেট এসেছিল মুঘলদের এন্ডের পর, মানে মুঘলদের শেষে। ঠিক আছে, তো প্রিন্সলি স্টেটের মধ্যে কারা কারা ছিল? প্রিন্সলি স্টেটের মধ্যে ছিল, আমি লিখছি একবার তোমরা ভালোভাবে দেখে নাও। প্রিন্সলি স্টেটের মধ্যে ছিল বাংলা, ঠিক আছে, বাংলা, তারপরে ছিল মহীশূর, মহীশূর, তারপরে ছিল মারাঠা, আরো অনেকে ছিল, আমি কয়েকজনের নাম লিখছি। মারাঠা, তারপরে ছিল কে? অবধ। এই কটা মানে পপুলার ছিল, ঠিক আছে, বাদ বাকি আরো অনেক ছিল। তো বাংলাকে কিন্তু ব্রিটিশরা তাদের কবজায় নিয়ে চলে এলো। বাংলা কিন্তু তখন ব্রিটিশদের 1764 সালের মধ্যে ব্রিটিশদের কবজায় চলে এলো। এই 1764 খ্রিস্টাব্দে বাংলা এসে যাওয়ার পরে ব্রিটিশদের চোখে যে পড়লো সে হলো মহীশূর। আমি চোখের চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, এটা আমার মতো করে চোখ এঁকেছি, ঠিক আছে, আঁকা খুব খারাপ, কিছু মনে করো না। মহীশূর মানে প্রিন্সলি স্টেটের মধ্যে মহীশূর ব্রিটিশদের চোখে পড়লো। তো চলো মহীশূর নিয়ে আলোচনা করি, যেটাকে আলোচনার বিষয় হচ্ছে ইঙ্গো মহীশূর যুদ্ধ। ইঙ্গো মহীশূর যুদ্ধ ক্র্যাশ কোর্স চলছে, যেগুলো দরকার পড়বে সেগুলোই আলোচনা করব, যেগুলো দরকার লাগবে না পরীক্ষা সেগুলো আলোচনা করব না।
ইঙ্গ মহীশূর যুদ্ধ 4টে ফেজে হয়েছিল, 4টে ফেজে হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর, দ্বিতীয় ইঙ্গ মহীশূর, তৃতীয় ইঙ্গ মহীশূর, চতুর্থ ইঙ্গ মহীশূর। এর মধ্যে দুজন নবাব ছিল ইঙ্গ মহীশূর যুদ্ধে। একজনের নাম হচ্ছে হায়দার আলী, হায়দার আলী, আর একজনের নাম হচ্ছে টিপু সুলতান। ঠিক আছে, টিপু সুলতান। এই হায়দার আলী, হায়দার আলী হচ্ছে, হায়দার আলী হচ্ছে প্রথম আর দ্বিতীয় এই দুটো ইঙ্গ মহীশূর যুদ্ধে ছিল, এবং তৃতীয় আর চতুর্থ এই ইঙ্গ মহীশূর যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল টিপু সুলতান। চলো হায়দার আলী সম্পর্কে আমরা জানি। হায়দার আলী ব্যক্তিটা কেমন ছিল? হায়দার আলী নর্মালি একজন শিক্ষিত ব্যক্তি ছিল। ঠিক আছে, সে তার ডিপ্লোম্যাসি ছিল কাদের সঙ্গে? হায়দার, আচ্ছা মহীশূরকে কেন অ্যাটাক করেছিল? কারণ এই মহীশূরদের সঙ্গে, কারণ হচ্ছে হিসাবে আমরা বলতে পারি মহীশূরদের সঙ্গে একটা ফ্রেঞ্চদের বন্ধুত্ব ছিল। ঠিক আছে, ফ্রেঞ্চদের একটা ভালো বন্ধুত্ব ছিল। এটা কিন্তু যখন কার্নেটিক ওয়ার চলছে সেই সময় থেকে ফ্রেঞ্চদের একটা বন্ধুত্ব ছিল। তো এই হায়দার আলীর সঙ্গে যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল ফ্রেঞ্চদের, সেই জন্য অ্যাটাক করলো ইংরেজরা মহীশূরের উপরে 1767 খ্রিস্টাব্দে। 1767, ইয়ারগুলো মনে রাখবে। ঠিক আছে, 1767 খ্রিস্টাব্দে অ্যাটাক করলো ইংরেজরা মহীশূরের উপরে, এবং 1767 থেকে 1769 অব্দি, এখান থেকে চললো কবে? 1769, এই অবধি কিন্তু এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ চললো। এবং এই যুদ্ধ শেষ হলো, মানে এই যুদ্ধ আলটিমেটলি কি হয়েছিল? হায়দার আলী তার ডিপ্লোমেসির সাহায্যে এই যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল। ঠিক আছে, এবং এই যুদ্ধের এন্ড হলো কিভাবে? এই যুদ্ধের এন্ড হলো মাদ্রাজের সন্ধির মাধ্যমে। মাদ্রাজের সন্ধির মাধ্যমে। তাহলে মাদ্রাজের সন্ধি কত খ্রিস্টাব্দে হলো? মাদ্রাজের সন্ধি কত খ্রিস্টাব্দে হলো? মাদ্রাজের সন্ধি হলো 1769, যেখানে শেষ হলো সেখান থেকেই শুরু হলো। ওকে, 1769 সেই খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি স্বাক্ষর হলো, এবং এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হলো। এবং তারপরে মানে এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যখন চললো 1769 খ্রিস্টাব্দ, তো একবার বলছি এই সময় কিন্তু আমি বিভিন্ন জায়গায় মানে এন্ট্রি নেব। ঠিক আছে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যেমন একদিকে 1769 শেষ হলো, সেই সঙ্গে সঙ্গেই ব্রিটিশরা আর একটা জায়গায় হাত বাড়ালো, সেটা হচ্ছে মারাঠা, যেখানে শুরু হলো ইঙ্গ মারাঠা যুদ্ধ। আমি ক্রোনোলজি মেনটেন করে পড়াচ্ছি। ঠিক আছে, ইঙ্গ মারাঠা যুদ্ধ। ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হলো কত খ্রিস্টাব্দে? 1775 খ্রিস্টাব্দে। আচ্ছা, ইঙ্গ মারাঠা যুদ্ধ কেন শুরু হলো? এর একটা কারণ আছে কেন শুরু হলো। তো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে ইঙ্গ মারাঠা যুদ্ধে এর একটা বড় কারণ ছিল পেশোয়াদের মধ্যে একটা সমস্যা। পেশোয়াদের মধ্যে সমস্যা, পেশোয়া কার কার মধ্যে সমস্যা ছিল? মেনলি রঘুনাথ রাও বলে একজন ব্যক্তি ছিল, তার জন্য কিন্তু এই যুদ্ধ শুরু হয়েছিল, রঘুনাথ রাওয়ের জন্য। গল্পটা কি হয়েছিল? গল্পটা হচ্ছে রঘুনাথ রাও ছিল মাধব রাওয়ের, ঠিক আছে, মানে মাধব রাওয়ের ভাই ছিল। তো মাধব রায়ের ভাই ছিল রঘুনাথ রাও। মাধব রায়ের হঠাৎ মৃত্যু ঘটে, মৃত্যুর পরে তার ছেলে নারায়ণ রাও সিংহাসনে মানে পেশোয়া হিসাবে বসার কথা, কিন্তু সেটা তার কাকা রঘুনাথ রাও মেনে নিতে পারছিল না। সেই সময় কাকা ভার্সেস মানে ভাইপো, তার একটা যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে ভাইপো মানে সেই সময় যে নারায়ণ রায় ছিল তার মৃত্যু ঘটে। তো নারায়ণ রায়ের মৃত্যু ঘটলে সেই নারায়ণ রায়ের পরে তার যে সন্তান দ্বিতীয় মাধব রাও, তাকে সিদ্ধান্ত নেওয়া হয় নানা ফড়নবিশের দ্বারা যে তাকে সিংহাসনে বসানো হবে। ঠিক আছে, সেই ঘটনা যখন শুনতে পায় রঘুনাথ রাও, সে সেটা শুনতে পেয়ে ব্রিটিশদের কাছে যায় যে ব্রিটিশ হুজুর আমাকে সাহায্য করুন। এটা রঘুনাথ রাও বলছে যে ব্রিটিশ আমাকে সাহায্য করুন, আমি পেশোয়া হিসাবে বসতে চাই। এই ঘটনা শুনে ব্রিটিশ দেখে হ্যাঁ দিস ইজ অ্যান অপরচুনিটি টু ইনভেড দ্য মারাঠা, এবং ইঙ্গ মারাঠা যুদ্ধে শুরু হলো এই ঘটনা থেকেই। ঠিক আছে, তো শুরু হলো 1775 সালে। তার ব্যাকগ্রাউন্ডে এই ঘটনাটা কিন্তু ঘটে গেল। এটা মনে রাখবে, যদি কখনো কোশ্চেন চলে আসে তাহলে অ্যান্সার করতে পারবে। 1775 খ্রিস্টাব্দে এই কারণের মাধ্যমে শুরু হলো। আলটিমেটলি 1782 খ্রিস্টাব্দের সালবায়ের সন্ধির দ্বারা এটা শেষ হলো। সালবায়ের সন্ধির দ্বারা এটা শেষ হলো। এবং ব্রিটিশরা কি বলেছিল রঘুনাথ রাওকে, তুমি তোমার কিছু যা সৈন্য আছে সেটা নিয়ে সাপোর্ট করো, আমরা যুদ্ধে জিতে গিয়ে তোমাকে পেশোয়া বানিয়ে দেবো। বুঝতে পারলে ঘটনা কি হয়েছিল? সালবায়ের যুদ্ধের মাধ্যমে শেষ হলো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। এবং প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, ঠিক আছে, যখন শেষ হলো সেই তারপরে সিংহাসনে বসলো কে? দ্বিতীয় বাজিরাও। তারপরে সিংহাসনে বসলো হচ্ছে দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও। ওকে,
তারপরে সিংহাসনে বসলো দ্বিতীয় বাজিরাও। আচ্ছা, দ্বিতীয় বাজিরাও যাওয়ার আগে আমি ক্রোনোলজি অনুযায়ী যেহেতু চলছি, আমি ফিরে যাব প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে, কারণ এটা অলরেডি 1780-তে আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, এইবার যখন একদিকে কি করলো, আমি ঘটনাটা কিন্তু একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে বলছি। একদিকে মহীশূরের সঙ্গে ফার্স্ট রাউন্ড যুদ্ধ হয়ে গেল, ওদিকে মারাঠার সঙ্গেও ফার্স্ট রাউন্ড যুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এরপরে মারাঠাকে খতম করে ফেলেছে অনেকটা, তখন ইংরেজরা ভাবলো মহীশূর তো অনেকদিন পড়ে আছে, 1769 চলে এসছে, চলো এদের কাছে গিয়ে সেকেন্ড রাউন্ডের যুদ্ধটা শুরু করি। ঠিক আছে, চলে এলো 1780 সালে, যেখানে শুরু হলো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। ঠিক আছে, 1780 এই সালটা, এবার এলো 1780 যে সময় শুরু হলো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। ওকে, কিরকম বুদ্ধি ছিল ভাবো, একজনকে সঙ্গে সন্ধি করছে, তারপর আরেকজনের সঙ্গে গিয়ে যুদ্ধ করছে। ঠিক আছে, ক্ষতি তো করছে কিনা বলো, কমেন্ট করে জানাবে এগুলো কি করেছিল ব্রিটিশরা। ঠিক আছে, কেমন মানে ব্রিটিশদের এই যে জিনিসগুলো, এই ট্যাকটিক্স গুলো তো তো এখন যে কি ইম্প্যাক্ট ফেলেছে, কি মনে হয় সেটা সম্পর্কে তোমার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হলো, এবং দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কি নামে পরিচিত? পোর্টো নোভোর যুদ্ধ। ওকে, পোর্টো নোভোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1780 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং এই যুদ্ধ, ঠিক আছে, কার মধ্যে হয়েছিল? হায়দার আলীর সঙ্গে ইংরেজদের। এবং এই যুদ্ধের শেষ হয় কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে এই যুদ্ধের শেষ হয়। কার মাধ্যমে শেষ হয়? ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে। তাহলে প্রথমটা মাদ্রাজের সন্ধির মাধ্যমে এবং দ্বিতীয়টা ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে 1784 খ্রিস্টাব্দে এই যুদ্ধের শেষ হয়। ঠিক আছে, ক্লিয়ার তো? ক্লিয়ার? 1784। এরপরে ব্রিটিশরা দেখলো মারাঠা এখনো পর্যন্ত ভালো সক্রিয় রয়েছে, চলো মহীশূরদের সঙ্গে যুদ্ধ করি। তো আলটিমেটলি, ঠিক আছে, এরপরে শুরু হলো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। তাহলে এরপরে কি হায়দার আলীর মৃত্যু হয়ে যাবে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরে হায়দার আলীর মৃত্যু হয়ে যাবে। তো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কে লড়বে? টিপু সুলতান লড়বে। ঠিক আছে, এরপরে যখন কোশ্চেন আলোচনা করব আজকে, অবশ্যই তোমরা বুঝতে পারবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কি হয়েছিল। তাহলে এই সময় কে ছিল? এই সময় ছিল টিপু সুলতান। বোঝা গেল? টিপু সুলতান, সে হচ্ছে মহীশূর সাম্রাজ্যকে লিড করছে। এবং তার রাজধানী ছিল কি? তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। ওকে, এই রাজধানীটায় মানে তার তো ছিল। এবং সেই সময় ব্রিটিশদের হয়ে গভর্নর জেনারেলে কে বসে আছে? সেই সময় ব্রিটিশদের হয়ে গভর্নর জেনারেলে বসে আছে লর্ড কর্নওয়ালিস। ওকে, মনে রাখবে। সে 1793 খ্রিস্টাব্দে কি শুরু করেছিল? অ্যান্সার করবে। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কি শুরু করেছিল? কোন প্রথা শুরু করেছিল বা কোন ব্যবস্থা? তো এই সময় টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে টিপু সুলতান হেরে গেল, এবং শেষ হলো কিসের মাধ্যমে? শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে। ওকে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের শেষ হলো কত খ্রিস্টাব্দে? 1792 খ্রিস্টাব্দে। ওকে, ক্লিয়ার তো? 1792 খ্রিস্টাব্দে। এবং তারপরে ব্রিটিশরা দেখলো যে না, এবার এখনো মারাঠা স্ট্রং আছে, তাহলে মারাঠাকে এখনো অ্যাটাক করে লাভ নেই, এখনো শুরু করি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। ঠিক আছে, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কথা যে আমরা বলছি, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যখন শুরু হয়েছে, তখন ব্রিটিশ গভর্নর জেনারেলের নাম কি? তখন ব্রিটিশ গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি। তাহলে আগে ছিল কে?
আগে ছিল কর্নওয়ালিস, এখন হচ্ছে লর্ড ওয়েলেসলি। সে কি করেছিল? সত্য বিলোপ নীতি করেছিল, ঠিক আছে, লর্ড ওয়েলেসলি। এবং চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়, এবং এই টাইম ফ্রেমটা মানে 1798 থেকে 1805, 1798 থেকে 1805 এই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু এই যে যুদ্ধটা, যেটা হচ্ছে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, সেটা কিন্তু হয়। এই ফোর্থ যে ওয়ারটা, সেটা কিন্তু হয়। ক্লিয়ার তো? ফোর্থ ওয়ারটা হয়। এবং এই যুদ্ধে, ঠিক আছে, মানে এই যুদ্ধকে আর একটা নামে অনেকে চেনে, যেটা সদাশিবের যুদ্ধ, ঠিক আছে। এই যুদ্ধের আর একটা নাম হচ্ছে সদাশিবের যুদ্ধ। সদাশিবের যুদ্ধ, সদাশিবের যুদ্ধ, ঠিক আছে। এগুলো যে কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে, ইনফরমেটিভ জিনিস, সেগুলো আলোচনা করছে। এসএসসি তে কিন্তু সেরকমই আসে। সদাশিবের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হলো? 1799, যেটা আমি বললাম। এবং এই যুদ্ধে আলটিমেটলি ব্রিটিশরা উইনার হয়, ঠিক আছে, ব্রিটিশরা উইনার হয়, এবং ব্রিটিশরা উইনার হয়ে কিন্তু এই যুদ্ধ জিতে যায়। ক্লিয়ার তো? ক্লিয়ার? যেটা বললাম, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের শেষ হলো। তাহলে এটা কত সাল? 1799। এর আগে আমরা শুধু কি কমপ্লিট করেছি? এর আগে আমরা কমপ্লিট করেছি ফার্স্ট ইঙ্গ মারাঠা ওয়ার। এবার আমাদের কাছে পড়তে হবে সেকেন্ড ইঙ্গ মারাঠা ওয়ার। ওকে, আমি ক্রোনোলজি অনুযায়ী এগোচ্ছি, তোমাদের যাতে পরীক্ষার হলে মনে থাকে। সেকেন্ড ইঙ্গ মারাঠা ওয়ার, সেকেন্ড ইঙ্গ মারাঠা ওয়ার, সেকেন্ড ইঙ্গ মারাঠা যুদ্ধ। ক্লিয়ার তো? সেকেন্ড ইঙ্গ মারাঠা যুদ্ধ। আচ্ছা, এই যে সেকেন্ড ইঙ্গ মারাঠা যুদ্ধের কথা আমি বলছি, এই সেকেন্ড ইঙ্গ মারাঠা যুদ্ধের আগে ক্ষমতায় কে বসেছিল? পেশোয়া কে ছিল? এর আগে পেশোয়া ছিল দ্বিতীয় বাজিরাও। এর আগে পেশোয়া ছিল দ্বিতীয় বাজিরাও। এবং তাকে কি বলা হয়? শেষ পেশোয়া। তাকে কি বলা হয়? শেষ পেশোয়া। তাকে বলা হয় হচ্ছে শেষ পেশোয়া। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আমি এগুলোর কথা বারবার বলি না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করবে। ছোট চ্যানেল, আমরাও চাই মানুষের কাছে পৌঁছক, এবং আশা করি তোমরাও সাহায্য করবে সেইটুকুতে। শেষ পেশোয়া, এবং শেষ পেশোয়া হিসাবে দ্বিতীয় বাজিরাও কি করেছিল? সে করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে। এই দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল, অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল, ঠিক আছে। এবং অধীনতামূলক মিত্রতা নীতি শুধু মেনে নিয়েছিল তা না, সে একটা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তিটার নাম কি? সেই চুক্তিটার নাম হচ্ছে বেসিনের সন্ধি। মনে পড়ছে? এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসে। ইতিহাসকে ইতিহাসের মতো ভাবে জানতে হবে। বেসিনের সন্ধি, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষর হলো? 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষর হলো, এবং সেই সমস্ত কিছু দ্বিতীয় বাজিরাও মেনে নিল, ঠিক আছে। এরপর এই ঘটনাটা অ্যাকচুয়ালি তখন সেকেন্ড ইঙ্গ মারাঠা শুরু হয়নি, ঠিক আছে। আমি এটা হেডিং করেছি, কেউ মনে করো না। এটা ব্যাকগ্রাউন্ডে চললো। এই ব্যাকগ্রাউন্ডে এটা চলার পরেই এই সেকেন্ড ইঙ্গ মারাঠা ওয়ার, যেটা আমি বলছিলাম, সেই সেকেন্ড ইঙ্গ মারাঠা ওয়ার কিন্তু অ্যাকচুয়ালি হতে চললো। সেকেন্ড ইঙ্গ মারাঠা ওয়ার অ্যাকচুয়ালি হতে চললো। তো সেকেন্ড ইঙ্গ মারাঠা ওয়ার যখন হতে চলেছে, এই যুদ্ধে এখান থেকে অতটা বেশি কোশ্চেন লাগে না, এটা কত সালে হয়েছিল সেটাই ইম্পর্টেন্ট। 1803-এ, ঠিক এক বছর পরে বেসিনের সন্ধি, 1803-এ। এখানে কারা কারা নেতৃত্ব দিয়েছিল? এখানে ছিল দৌলত রাও সিন্ধিয়া। এখানে একদিকে ছিল দৌলত রাও সিন্ধিয়া। আর একজন কে ছিল দৌলত রাও সিন্ধিয়ার সঙ্গে? বেরারের ভোসলে। ঠিক আছে, বেরারের ভোসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? ইংরেজদের বিরুদ্ধে। কাল থেকে কিন্তু লাইভ ক্লাসে হবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইভ ক্লাসে চলে আসবে। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক আছে। এবং এই যুদ্ধের অন্তিম পরিণতি কি হয়? দেওগাঁয়ের সন্ধি।
দেওগাঁয়ের সন্ধি। দেওগাঁয়ের সন্ধির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয় এবং দেওগাঁয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1803 খ্রিস্টাব্দে। ওকে, 1803 খ্রিস্টাব্দে দেওগাঁয়ের সন্ধি হয়, যার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি হয়। ক্লিয়ার তো? ক্লিয়ার? এরপরে মার্কেটে এন্ট্রি নেয় যে যুদ্ধ, সেটা হচ্ছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, থার্ড ইঙ্গো মারাঠা ওয়ার। থার্ড ইঙ্গো মারাঠা ওয়ার, ঠিক আছে? আমি আলাদাভাবে পলাশি আজকে আলোচনা করব, কোনো চিন্তা নেই। যাদের চিন্তা ভাবনা হচ্ছে পলাশির যুদ্ধ কি হলো স্যার, কোথায় গেল, আমি জাস্ট বলে চলে গেলাম থার্ড ইঙ্গো মারাঠা ওয়ার। এই যে থার্ড ইঙ্গো মারাঠা ওয়ার যেটা বলছি, এটা অ্যাকচুয়ালি কেন শুরু হয়েছিল? এটা হয়েছিল দ্বিতীয় বাজি, এই সময়ও কিন্তু ক্ষমতায় ছিলেন কে? এই সময় ক্ষমতায় ছিলেন দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে? কেন শুরু হয়েছিল সেটা আমি বলছি, কিন্তু তাছাড়াও একটা কথা বলে দিই, এই সময় দ্বিতীয় বাজিরাও যেমন এদিকে রয়েছেন, তার সঙ্গে ব্রিটিশদের গভর্নর জেনারেল বসে রয়েছেন লর্ড হেস্টিংস। ওয়ারেন না কিন্তু, শুধু লর্ড হেস্টিংস, ঠিক আছে? এই সময় এটা শুরু হলো পুনার সন্ধির কারণে। এই পুনার সন্ধি হয়েছিল এই সময়, পুনার সন্ধি। পুনার সন্ধির কারণে এই যুদ্ধ শুরু হলো। পুনার সন্ধি কত সালে হলো? পুনার সন্ধি কত সালে হলো তাহলে বলো? এই সময় পুনার সন্ধি স্বাক্ষরিত হলো 1817-তে। 1817-তে, ওকে? 1817-তে। 1817-তে পুনার সন্ধি হলো, এবং এই সন্ধিটা কি ছিল? এই পুনার সন্ধির ফলে কেন শুরু হলো, এটা কোশ্চেন আসছে তো মনে। এটা একটা অপমানজনক সন্ধি ছিল, অপমানজনক সন্ধি ছিল দ্বিতীয় বাজিরাওয়ের জন্য, ঠিক আছে? এবং সেই সময় দ্বিতীয় বাজিরাও ভাবলো যে এরকম করছে ব্রিটিশরা, চলো তাহলে এই অপমানের রিটালিয়েশন নেওয়া যাক এবং সমগ্র মারাঠাকে একজোট করো, সমগ্র মারাঠাকে এরকম ভাবে একজোট করো, ঠিক আছে? সমগ্র মারাঠা এই যেন একজোট হয়ে যায়। এবং এটা দেখে ব্রিটিশরা ভাবলো মারাঠা যদি একজোট হয় তাহলে আমাদের সমস্যা হবে, এবং এই ঘটনার পরেই শুরু হলো আলটিমেটলি যে ঘটনাটা, সেটা হচ্ছে ইঙ্গো মারাঠা যুদ্ধ। ইঙ্গো মারাঠা যুদ্ধ, ক্লিয়ার? ইঙ্গো মারাঠা ওয়ার, ওকে? ইঙ্গো মারাঠা ওয়ার এর পরে কিন্তু শুরু হলো। এই ইঙ্গো মারাঠা ওয়ার যখন শুরু হলো, এই যুদ্ধ কিন্তু শেষ হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে, মানে এই যুদ্ধ কিন্তু শেষ হয়েছিল, এবং এই যুদ্ধ কত সালে গিয়ে শেষ হলো? 1818-তে। 1818-তে গিয়ে এই যুদ্ধ কিন্তু এন্ড হলো, ওকে? ক্লিয়ার তো? এতক্ষণ তাহলে আমরা ইঙ্গো মারাঠা, ইঙ্গো মহীশূর এগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? এবং এই যুদ্ধ যখন শেষ হলো, একটা সন্ধি স্বাক্ষরিত হলো। এই যুদ্ধ যখন শেষ হলো, একটা সন্ধি স্বাক্ষরিত হলো। কি সন্ধি স্বাক্ষরিত হলো? মান্দাসোরের সন্ধি, ওকে? এটা মনে রাখবে, মান্দাসোরের সন্ধি। যত ভেতর থেকেই কোশ্চেন আসুক, চেষ্টা করছি সেগুলো সবই কিন্তু তোমাদের কাছে ইনফরমেটিভ করে তোলার জন্য। 1818 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে মান্দাসোরের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের কিন্তু সমাপ্তি ঘটলো, এবং আলটিমেটলি মারাঠা এর পরিণতি হিসাবে কি হলো? এর পরিণতি হিসাবে আমরা যদি যাই আমাদের পুরনো ফ্লোচার্টটায়, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এটা কত সালের মধ্যে কমপ্লিট হলো? 1800 সালের মধ্যে কমপ্লিট হলো। এবং তারপরে আলটিমেটলি এখানে সেকেন্ড, এখানে থার্ড কত সালের মধ্যে কমপ্লিট হলো? 1818-র মধ্যে। ভারতের দুটো বড় যে সাম্রাজ্য ছিল তাদের কিন্তু বিনাশ করে দিল ব্রিটিশরা। এরপর আলটিমেটলি এরপরে ক্লাইম্যাক্স কি আসবে? এরপরে ক্লাইম্যাক্স আসবে ব্রিটিশ মনোপলি। ক্লিয়ার কিনা ভাবো? সমস্ত ক্ষমতার অধিকার কারা হয়ে গেল? সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে গেল ব্রিটিশরা, তাই তো? এরপরে ব্রিটিশরা যখন ক্ষমতার অধিকারী হলো, তারপরে কি করবে তারা? তারা হচ্ছে যে জিনিসটা করবে সেটা হচ্ছে মনোপলি। এবং এই তারা যখন মনোপলি করবে তখন কি হবে? তখন মানুষের ওপর চাপ বাড়বে, এবং তারা কি হবে? তারা যুদ্ধের পথে এগোবে, ঠিক আছে? তারা কি করবে? তারা রিভোল্টের পথে এগোবে, এবং এরপরে এই ক্রোনোলজি অনুযায়ী আমরা পড়বো 1857 রিভল্ট, ঠিক আছে? আমি জাস্ট হিন্ট দিয়ে রাখলাম কেন আমরা 1857 রিভল্টে যাব, কি কারণে যাব, বোঝা গেল? এই হলো তার ঘটনা, ব্যাকগ্রাউন্ডে যেটা কাজ করেছিল, যেগুলো 1857 রিভল্টকে ত্বরান্বিত করেছিল।
কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় এখনো বাকি রয়েছে, এটা হচ্ছে পলাশির যুদ্ধ, দ্বিতীয় হচ্ছে বক্সারের যুদ্ধ। তো চলো আজকে এই দুটোই আমাদের লাস্ট টপিক, যেখানে এই সমস্ত যুদ্ধগুলোকে আমরা কভার করলাম। তাছাড়াও আরো কয়েকটা টপিক যেগুলো ছোট ছোট ইনফরমেশন লাগবে সেগুলো আমি দিয়ে দেবো। অল যুদ্ধ এই একটা জায়গায় পেয়ে যাবে। এসএসসি তে যেগুলো কোশ্চেন আসবে এর ভেতর থেকে আসবে, কোনো চিন্তা করতে হবে না। যারা যারা চেষ্টা করছো পড়ার, ফ্রিতে ক্লাস করার, সবাই পেয়ে যাবে। ওকে, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর কোনো কিছু তোমাদের কাছে চাই না। এরপরে আমরা শুরু করব পলাশির যুদ্ধ। ওকে, পলাশির যুদ্ধ ক্লিয়ার। চলো পলাশির যুদ্ধ শুরু করার আগে আমি 1 থেকে 1.5 মিনিট ওয়েট করে যাই পলাশির যুদ্ধে। তো পলাশির যুদ্ধ, চলো সময় শেষ, পলাশির যুদ্ধ এবার আমি শুরু করছি। পলাশির যুদ্ধ যে জিনিসটা শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে, এটা হচ্ছে প্রথম 1757-তে। 1757-তে পলাশির যুদ্ধ শুরু হয়েছিল। কত খ্রিস্টাব্দের? 23শে জুন। 23শে জুন। ওকে, 23শে জুন 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ শুরু হয়। আচ্ছা, পলাশির যুদ্ধ যখন শুরু হয়েছিল, ঠিক আছে, এই মানে এর আগে কি, মানে এর আগে বা পরে কিছু হয়েছিল? হ্যাঁ অবশ্যই, এর আগে বা পরে অনেক ঘটনা ঘটেছিল। দেখো অ্যাকচুয়ালি সেই সময় বাংলার সিংহাসনে বসে রয়েছে কে? সিরাজউদ্দৌলা। বাংলার সিংহাসনে বসে কে? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। ওকে, এই যুদ্ধ কেন হলো? পলাশির যুদ্ধের কারণ কি? পলাশির যুদ্ধের কারণ হিসাবে আমরা তো দেখতে পাই যে ইংরেজরা তাদের যে প্রেশার বাড়ানোর চেষ্টা করছিল সিরাজউদ্দৌলার উপর। সিরাজউদ্দৌলা সেই সময় যে অন্ধকূপ হত্যা হয়েছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। এবং তারপরে ইংরেজরাও অনেকটা খেপে গেছিল, এবং ইংরেজরা খেপে গিয়ে, ঠিক আছে, মির্জাফরের সঙ্গে এবং আরো অনেক ব্যক্তি ছিল তাদের সঙ্গে কিন্তু মানে ব্রিটিশদের একটা কি বলবো মেলামেশা দেখা যায়, এবং আলটিমেটলি পলাশির যুদ্ধে মানে ব্রিটিশরা জিতে যায়। এর কারণ, ডেসক্রিপটিভ কারণ তো অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা ডাব্লিউবিসিএস ক্লাসে আলোচনা করবো। আজকের এখানে বেসিক যেটুকু সেটুকু দরকার। তাহলে এই যে ঘটনা ঘটে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়, এবং পলাশির যুদ্ধের ফলে ব্রিটিশরা হেরে যায়। এবং এরপরে ভারতে আর একটা যুদ্ধ হয়, যেটা হচ্ছে ইংরেজদের সঙ্গে ডাচদের। ইংরেজদের সঙ্গে ডাচদের, ইংরেজদের সাথে ডাচদের 1759 খ্রিস্টাব্দে। এটা কোন যুদ্ধ? বেদারার যুদ্ধ। ওকে, এটা মনে রাখবে, বেদারার যুদ্ধ। যারা চাইছো ডেসক্রিপটিভে এগুলো আলোচনা করতে, ডাব্লিউবিসিএস ক্লাস দেখো, ডাব্লিউবিসিএস এর প্লেলিস্টের সব ডেসক্রিপটিভে পাবে। এখানে কিন্তু সেরকম ভাবে আমরা যে এক্সাম ওরিয়েন্টেড, সেই এক্সাম ওরিয়েন্টেড ক্লাস কিন্তু এখানে আমরা নিচ্ছি। আচ্ছা, যখন পলাশির যুদ্ধ চলছে, পলাশির যুদ্ধে আলটিমেটলি কি হলো? সিরাজউদ্দৌলার পতন ঘটলো, এবং পলাশির যুদ্ধের পরে সিংহাসনে বসলো কে? মীর কাসিম। ঠিক আছে, মীর কাসিম কিন্তু সিংহাসনে বসলো। এরপরে একটা ঘটনা আসলো, যে সময় মানে মীর কাসিম না, মীর জাফর বসেছিল, মীর কাসিম না, মীর জাফর বসেছিল। এরপরে একটা ঘটনা আসলো, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হলো? 1764। ঠিক আছে, 1764। তো বক্সারের যুদ্ধ কেন হলো? বক্সারের যুদ্ধ হলো এই কারণে, সেই সময় ভারতে যারা ছিল, মীর কাসিম মনে করো, তারপরে আমরা যদি বলি মুঘল সাম্রাজ্যের যারা শেষ নবাব ছিল, ঠিক আছে, তারা চেষ্টা করছিল ব্রিটিশদের বিরুদ্ধে, মানে মুঘল সাম্রাজ্যের শেষ নবাবকে দ্বিতীয় মানে শাহ আলম, যেটা দ্বিতীয় শাহ আলম, তো আমি নাম লিখে দিচ্ছি। একদিকে ছিল দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, তার সঙ্গে কে ছিল? তার সঙ্গে ছিল মীর কাসিম। এরা কি চেষ্টা করলো? এরা চেষ্টা করলো ব্রিটিশরা যে ইফেক্টটা ভারতের উপর করে ফেলছে, এটা খুব মানে ভয়ঙ্কর, ঠিক আছে। তো সেই জন্য চলো ব্রিটিশদের বিরুদ্ধে এক হও, ঠিক আছে, 1764 সালের ঘটনা। ব্রিটিশদের বিরুদ্ধে এক হও, এবং তারা যখন এক হলো, তারা এক হয়ে যখন যুদ্ধ করতে গেল ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশরা কিন্তু তাদেরকে হারিয়ে দিল। ব্রিটিশরা তাদেরকে হারিয়ে দিল, এবং বক্সারের যুদ্ধে ব্রিটিশরা জিতে গেল। এবং এই যুদ্ধের পরে আলটিমেটলি 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হলো। এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হলো, ঠিক আছে, এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হলো। এবং আলটিমেটলি ব্রিটিশদের কিন্তু
ভারতে যে ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু আরো এক্সপেনশন ঘটলো। ক্লিয়ার তো? ক্লিয়ার। এবং এই সময় আর একটা জিনিস হলো, এটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলো। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলো। কে করলো দ্বৈত শাসন? দ্বৈত শাসন কে করলো? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করলো। ক্লিয়ার? এইটুকু ইনফরমেশন কিন্তু আমাদের লাগবে পরীক্ষার জন্য। যে কটা যুদ্ধ আছে, যুদ্ধ সম্পর্কে এইটুকু ইনফরমেশন আমাদের দরকার পড়বে। তো এগুলো মনে রাখবে। এছাড়া যেগুলো কোশ্চেন আলোচনা করতে হবে সেগুলো তো আমরা আলোচনা করব। এটা যে আজকে আমাদের ডেসক্রিপটিভ ছিল, এর পরের দিন এর উপরে কিছু কোশ্চেন আলোচনা করব। যারা যারা এই ক্লাসটা দেখে নেবে সবাই সেই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে, এইটুকু আশা আমি রাখবো। তো চলো, এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কি করতে হবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। যদি আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেখানে জয়েন করতে চাও, ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটা ক্লিক করে জয়েন হয়ে যাও এবং সমস্ত আপডেট কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে। কখন হবে ক্লাস, হবে কি হবে, পিডিএফ সমস্ত কিছু সেখানেই কিন্তু রয়েছে। চলো আজকের ক্লাসটা এই অবধি শেয়ার করছি, মানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো, তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে পৌঁছে দাও। ঠিক আছে, আজ এই অবধি, নেক্সট দিন আবার দেখা হবে।